ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগ লজিক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখতেছেন এবং সাবস্ক্রাইব করতেছেন। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে একটু ডিফারেন্ট। বেসিক্যালি আমরা জানি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যিনি এসেছে তাদের যারা উপদেষ্টা আছে তারা মিলে যাদেরকে সিলেকশন করতেছে বেসিক্যালি বিএসইসি চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে তারা কেমন হইতে পারে সেই ব্যাপারেই আলোচনা করবো এবং তাদের প্রিভিয়াস কিছু ভিডিও ক্লিপ দেখাবো, যে কারণে আমার মনে হয় যে তাদের গভর্নেন্সটা কেমন হবে এবং মার্কেটের জন্য কতটুকু এটা আশাবাদ হতে পারে সেই ব্যাপারে আলোচনা করব। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আপনার মতামতটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। নতুন গভর্নর হলেন আহসান এইচ মনসুর স্যার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাবেক কর্মকর্তা ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার রাতে কালকে রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রজ্ঞাপন বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর এক অনুযায়ী পলিসি রিসার্চ ইনস্টিটিউশন অব বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। এতে বলা হয় অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে 4 বছর জন্য এই নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয় ডক্টর আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োজিত থাকাকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংকে থেকে পাবেন। এই নিয়োগের অন্যান্য বিষয়ে উল্লেখিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর গত 9 আগস্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার, আগে যিনি ছিল। নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এখন বেসিক্যালি যদি বলা হয় তার ব্যাপারে, তাহলে তাকে কিন্তু আমরা প্রিভিয়াসলি 1 মাস আগেও কিন্তু খুব কড়াভাবে বক্তব্য দিতে শুনেছি। চলুন তার বক্তব্যটা একটু দেখে আসা যাক। কিছুদিন জাস্ট 1 মাস আগে, সরকার পতনের 1 মাস আগে যে বক্তব্যটা দিয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলে বক্তব্যটা প্রকাশ করেছে। আপনারা শুনলেই কিন্তু বুঝতে পারবেন যে ওই সময় এমন একটা বক্তব্য দেয়া তখনকার সরকারের এগেনস্টে কথা বলা এবং তার ওই সাহসটুকু ছিল এরকম টাইপের কথা বলার। সুতরাং শুনে আসা যাক। এটা হওয়ার কথা না, এটা সবচেয়ে স্বচ্ছ হওয়ার কথা। সেই খাতেই সবচেয়ে বেশি অস্বচ্ছ অ্যাকাউন্টিং আছে, টাকাও নেই, ডলারও নেই। এই যে একটা অবস্থাটা আমার টাকা দাম থাকতে হবে সেটাও নেই, ডলার সেটাও নেই। আহসান এইচ মনসুর বলেন, গত কয়েক বছর ধরেই অস্বস্তিতে আছে দেশের ব্যাংকিং খাত, যেখানে সাধারণ মানুষ আমানত নিয়ে নিশ্চয়তা পাচ্ছে না। পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এর ফলে অর্থনীতির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে দুর্বল ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দিয়ে সচল করার প্রয়োজন নেই। ব্যাংকগুলোকে যে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে সেটাকে কমিয়ে ফেলতে হবে। এখানে একটু বলার আছে যে সরকার কিন্তু দেখা যাচ্ছে যে দুর্বল ব্যাংককে সাপোর্ট দিতে চাইছে, মার্চ করাতে চাইছে, বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যেগুলোর প্রেক্ষিতে কিন্তু তারা অলরেডি আগের থেকে সিগন্যাল দিয়ে আসতেছিল যে এই জিনিসগুলো বেসিক্যালি ব্যাংকের জন্য ভালো হবে না। যেগুলো সবল ব্যাংক আছে সেগুলোকেও প্রবলেম ক্রিয়েট করবে, অথবা যারা দুর্বল আছে, যারা ব্যাড লোন বেশি দিয়ে রাখছে, সেগুলোকেও ইকোনমিক্যালি উইক করে দিবে যদি তাদের ফান্ডিং করে আবার তাদেরকে সচল রাখার চেষ্টা করা হয়। তো এইগুলো নিয়ে এসে অলরেডি কিন্তু তার মতবাদটাকে যুক্তিযুক্তভাবে, পজিটিভভাবে এবং অনেস্টভাবে দিয়েছে আমার কাছে মনে হয়। বন্ধ করে দিতে হবে, অচল ব্যাংকে সচল রাখার দরকার নাই এইভাবে টাকা চাপিয়ে। এটা সলিউশন না, এটা হচ্ছে মলম দেওয়ার মতো। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় 10% খেলাপি ঋণ, যদিও এই অর্থনীতিবিদের মতে খেলাপি ঋণের হার প্রায় 25%। ছোট করে দেখাই, সেটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে সে মত বিনিময়ের জন্য বসেছিল। সেখানে তার কথা 7 মান্থ আগে, এই সরকার জাস্ট ফর্ম করার কিছুদিন পরপরই সেখানে তার মতবাদটা একটু আপনারা দেখুন। প্রায় 1/4 অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ব্যাংক অ্যাসেট উইল বি নন পারফর্মিং। রিয়েল ইকোনমি আগিয়ে গেছে, ফাইন্যান্সিয়াল সেক্টর পিছিয়ে গেছে। টাকা যদি বাইরে চলে যায় তাহলে ফাইন্যান্সিয়াল সেক্টর, সেটার আমরা গভীরতাটা বাড়াবো কিভাবে? সরকারের উচিত ইমিডিয়েটলি একটা ব্যাংকিং কমিশন করা। ইলেকশনের পরে একটা বড় কিছু করতে হবে। পৃথিবীতে ইকোনমিক ক্রাইসিস যদি একবার হয়ে যায়, কোনোদিন কোনো সরকার কোনো দেশে টিকে থাকতে পারে না। স্যারের কথাতে আপনারা অনেকটা বুঝতে পারছেন যে বেসিক্যালি
সে কিন্তু অলরেডি 7 মাস আগের থেকে একটা ব্যাড সিগন্যাল দিয়ে আসতেছিল যে ইকোনমিক কন্ডিশন যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো সরকারই কোনো দেশে টিকে থাকতে পারে না, এবং যা 7 মাস পরে আমরা দেখলাম। সুতরাং তার ব্যাপারে এটুকু আপনাদের হয়তো একটা ধারণা দিয়েছে। এবং এখন আমরা বিএসসি চেয়ারম্যান যিনি হলো তার কিছু বক্তব্য শুনে আসি এবং তার ব্যাপারেও আলোচনা করা যাক। ডক্টর মশরুর রেজা কারেন্টলি বিএসসি চেয়ারম্যান, তিনি কিন্তু বাজেটের যখন বাজেট ডিক্লারেশন আসে আজকে থেকে প্রায় 2 মাস আগে, তখনই কিন্তু ইকোনমিক্যাল যেগুলো ভুল হচ্ছে বা যেগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারে সেগুলো নিয়ে সে কিন্তু তখন থেকেই আলোচনা করতেছে, এবং অনেক কিছুই টুকটাক সরকারের এগেনস্টে বলছে। হয়তো সরকারের এগেনস্টে বলতে মানে যেগুলো প্রবলেম হইতে পারে সেগুলো বলতেছে। আসলে আমরা তো ভালো লোকের কাছ থেকে ধারণা সাধারণত কম নেই, এবং যারা পজিটিভ বলে বা আমাদের এগেনস্টে বলে মনে হয় তখন তাদেরকে মানে সরকারের এগেনস্টে বলতেছে এরকম মনে হয়েছে সরকারের কাছে। এবং ভালো লোকগুলো আসলে দেখা যায় যে করাপশন হয়তো সবার মধ্যে কম বেশি থাকে, কিন্তু ভালো লোকগুলো যারা ভালো করতে চায় তারা কিন্তু আসলে একটা সার্টেন লেভেল পর্যন্ত কোনো করাপশন করতে চায় না, হ্যাঁ, এবং তারা করাপ্টেড কোনো জায়গায় থাকতেও চায় না। তো এই জিনিসগুলোর কারণেই কিন্তু আমরা ওই রকম জায়গায় দেখা গেছে যে, এবং তাদেরকে আনাটাও কিন্তু যেহেতু তারা সত্যি কথা বলে বা তারা কারেক্টের জন্য ফাইট করে, তাহলে তাদেরকে কিন্তু সরকারের পর্যায়ে মানে যারা এরকম নেতাকর্মী তারাও কিন্তু তাদেরকে টপে উঠাতে চায় না। তো সব কিছু মিলে একটা কনফ্লিক্ট থেকে থাকে। তবে আমরা ধারণা করতেছি অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই তারা ভালো পারফর্ম করবে। এবং চলুন তার বক্তব্যটা একটু শুনে আসা যাক। নন পারফর্মিং লোন মাত্রই বাজেটের 2 দিন বা 3 দিন আগেই বোধহয় আসলো, এটা 1,56,000 কোটি থেকে বেড়ে 1,86,000 কোটি টাকা হয়ে গেছে গত কয়েক মাসের মধ্যে। তো এই যে এই এনপিএল এর যে বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, এবং এর আমরা দেখছি প্রায় বেশিরভাগই প্রভাবের মাধ্যমে প্রভাব খাটিয়ে ব্যাংকের ভেতরের মালিক বা বোর্ডের বা ব্যাংকের বাইরের একটা নেটওয়ার্কের মানে তারা কলিউশনের মাধ্যমে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে, এগুলো ফেরত আসছে না। তো এটার কারণে ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি যে একটা হলো যে ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর একটা রিস্কের মধ্যে পড়েছে। অনেকগুলো ব্যাংকিং কোম্পানি এবং লিজিং কোম্পানি এনবিএফআই তারা অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ার পথে। তাদেরকে বেশ কিছু মানে এক্সট্রা সাপোর্ট দিয়ে সেন্ট্রাল ব্যাংক থেকে কোনো মতে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এই অবস্থা তো বেশি দিন চলতে পারে না। এটার কারণে আমরা যেটা বলছি যে এটার কারণে কিছুটা হলেও কিন্তু আমাদের ডলার এবং ফরেন এক্সচেঞ্জের যে ইনস্টেবিলিটি সেই জায়গাতেও এফেক্ট করছে। কিভাবে ধারণা করা হয় এই যে এনপিএল থেকে যে টাকাগুলো লুণ্ঠন হলো, মানে যেগুলো ফেরত দিচ্ছে না ইচ্ছা করে নিয়ে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এগুলো তো আসলে লুণ্ঠনই বলা যায়, তাই না? তো সেগুলো কিন্তু বেশিরভাগ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং সেই বাংলাদেশ থেকে চলে যাওয়ার পথে এরা ট্রেড বেস মানি লন্ডারিং ব্যবহার করে, তারা অবভিয়াসলি হুন্ডি ব্যবহার করে। এই দুটার মাধ্যমে আমার কিন্তু ডলার মার্কেটে টেনশন এবং ইনস্টেবিলিটি ক্রিয়েট হচ্ছে। সুতরাং আমি এই ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স এগেইন বাজেট সবকিছু এই ব্যাপারে করতে পারবে না, কিন্তু বাজেট যে জিনিসগুলো করতে পারতো সর্বোপরি এটার একটা সিগন্যাল দিতে পারতো। এই বাজেটের যে বাজেট বক্তব্য, বাজেটের যে মূল বিষয়গুলো বক্তব্যের মাঠে উঠে আছে, সেখানে আমরা আশা করছিলাম শক্ত কিছু বক্তব্য থাকবে, দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য থাকবে এবং কিছু প্রোগ্রামসের ব্যাপারে ডিরেকশনস থাকবে, কিন্তু আমরা সেই ধরনের কিছু শুনিনি। দ্বিতীয় যে জিনিসটা করতে পারতো এই ব্যাংকিং খাতের যে মানে যে প্রবলেমগুলো, এগুলো রিস্ট্রাকচারিং, রিকনস্ট্রাকশন এবং ব্যাড লোন রিস্ট্রাকচারিং, সেগুলোর জন্য বেশ কিছু টুলস আছে। একটা টুলস অনেকদিন ধরে আলাপ হচ্ছে যে স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেগুলো স্ট্রেসড ব্যাংকিং অ্যাসেট, এটা পৃথিবীর অনেক দেশে কাজ করেছে। এটা সাম্প্রতিক সময়ে ইন্ডিয়াতেও কাজ করেছে, তারাও এটা করেছে। আমাদের দেশে এটা শোনা যাচ্ছে যে হবে, হচ্ছে, কিন্তু হচ্ছে মানে আসেনি। এটার আইন পাস করা দরকার, আসেনি। এটা হলে হয় এটার মানে একটা মডেল হলো পিপিপিতে, সেখানে সরকারের কিছু কন্ট্রিবিউশন থাকে। কিন্তু আমরা অলমোস্ট দেখলাম যে সে কিন্তু আসলে বেসিক প্রবলেমগুলোর হাইলাইট করতেছে, এবং সে মানে আমাদের মন্ত্রীরা যারা, যদি অর্থমন্ত্রী বলেন যে বাজেট ডিক্লারেশন করছে, তারা আসলে মানে হাইড করতে চাইছে না জিনিসগুলোকে ওভারলুক করতে চাইছে। মানে প্রবলেম থাকতেই পারে, একটা দেশ চালাতে গেলে প্রবলেম থাকতে পারে, ইকোনমিক ক্রাইসিস থাকতেই পারে, বাট এগুলোকে হাইড করে তো আসলে সলিউশন হয় না। বা বিএসসি চেয়ারম্যান সবসময় আমাদের দেখায় রাখছে যে, আগের চেয়ারম্যান যিনি ছিল সবসময় আমাদের দেখায় রাখছে যে এখানে কোনো থার্ড পার্টি আছে যারা মার্কেটকে ম্যানিপুলেট করতেছে, হ্যাঁ, কিন্তু তাদেরকে ধরতেছেও না বা ধরতেও পারতেছে না। সুতরাং একটা ধাঁধার মধ্যে রেখে মার্কেটটাকে চালানো বা পর্যালোচনা করা, একটা কন্ট্রোল রাখার চেষ্টা সবসময়, এগুলো কিন্তু কখনোই মার্কেটের জন্য ভালো দিক আনে নাই। চলুন আরেকটা ব্যাপারে সে আলাপ করেছে, সেই ব্যাপারটা 5 মাস আগে, হ্যাঁ, সেটা সম্বন্ধে একটু শুনে আসা যাক। হ্যাঁ, আমরা কি শ্রীলঙ্কা হয়ে গেছি? আই থিঙ্ক সমাধানের দিক দিয়ে শ্রীলঙ্কা হওয়াটা মনে হয় এখন ভালো দিক হবে। আমাদের দুটো বড় লাইফ লাইন আছে যেটা কিন্তু শ্রীলঙ্কার নাই। সেটা হলো যে আমার $40 বিলিয়ন আরএনজি এক্সপোর্ট বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। আমি জাস্ট রিয়াজ ভাইয়ের কাছে আমার জানতে চাওয়া,
একটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতি কি আসলে কি আমরা গভীর কোনো সংকটে পড়ে গেছি নাকি উই হ্যাভ ফিউ চ্যালেঞ্জেস? আমরা কি শ্রীলঙ্কা হয়ে গেছি? আই থিঙ্ক সমাধানের দিক দিয়ে শ্রীলঙ্কা হওয়াটা মনে হয় এখন ভালো জিনিস হবে, কারণ শ্রীলঙ্কা আপনারা জানেন রিকভারির খুব স্ট্রং প্যাথে আছে। রিজার্ভ দেখছেন এটা 5 মাস আগে বলতেছে, মানে তখন একটুখানি ইকোনমিক ক্রাইসিস ছিল, ইনফ্লেশন হাই ছিল, দ্যাটস ওয়াই এরকম কথা আসছে। কিন্তু সে কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছিল যে সমাধানের দিক দিয়ে শ্রীলঙ্কা হওয়া ভালো। তো আলটিমেটলি শ্রীলঙ্কাতে যেরকম মনে করেন যে সরকারের এগেনস্টে যেরকম সবকিছু মানে সরকারের এগেনস্টে যেমন তার মানে পিপুল যারা আছে, জনগণ যারা আছে, তারা যেরকম প্রোটেস্ট এগেনস্ট তৈরি করেছিল, ওইরকম প্রোটেস্ট এগেনস্টই অনেকটা বাংলাদেশেও তৈরি হলো। যদিও প্রোটেস্টটা শুরু হয়েছিল অন্য অ্যাঙ্গেল দিয়ে। তো যাই হোক, তারা কিন্তু খুব ক্লিয়ার ইন্ডিকেশন দুইজনের মধ্যেই আমরা দেখতে পারি যে এরকম একটা মুহূর্তে খুব ক্লিয়ার ইন্ডিকেশন কিন্তু তারা দুজনই দিয়েছে। হ্যাঁ, যেটা একটা ভালো দিক, দুজনই কিন্তু ব্যাংকিং সেক্টরের করাপশনটা অথবা ব্যাংকিং সেক্টরের মানি লন্ডারিংটা নিয়ে বারবার বলে আসতেছে। এটা ভালো দিক। মানে আমি কেন মনে করতেছি যে তাদের দুজনের গভর্নেন্সে শেয়ার মার্কেটটা ভালো হবে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আরেকবার একটু বলি যে দুইজনই কিন্তু ফোকাস করতেছে ব্যাংকিং গভর্নেন্সটাকে নিয়ে, এবং মানি লন্ডারিং হোপফুলি স্টপ হয়ে যাবে, এবং যারা করেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা রিকভারিও করতে পারবো মানি লন্ডারিংটাকে, এটা ধারণা করা যাচ্ছে। তারপর বোথ আর ফোকাস অন বিট ইনফ্লেশন কীভাবে কমানো যায়, এই দিকটাতে দুজনই কাজ করবে। যদিও একজন শেয়ার মার্কেট নিয়ে করবে আর একজন বাংলাদেশ ব্যাংক নিয়ে করবে, কিন্তু তারপরেও দুজনের একটা কথাবার্তা বা দুজনের যে ফোকাসটা যে বাংলাদেশের ইনফ্লেশন কীভাবে কমানো যায়, এবং অর্থমন্ত্রীর এখনকার উপদেষ্টা যেটা বলা হয় অর্থ উপদেষ্টারও সেম ফোকাস যে ইনফ্লেশন কীভাবে কমানো যায়। বাংলাদেশের যে রেমিটেন্সের পাওয়ারটা আছে এবং আরএমজি সেক্টরের পাওয়ারটা আছে ডলার জেনারেট করার ক্ষেত্রে, সেটার ব্যাপারে দুজনই সন্ধিহান, এবং আশা করা যায় দুজনই এই ব্যাপারটা মাথায় রেখেই কীভাবে ডলার রেট একটা রিজনেবল কন্ডিশনে আনা যায় এবং রিজার্ভ বানানো যায়, এই বিষয়টা নিয়ে দুজনই কাজ করবে। দুজনই কিন্তু বাংলাদেশের ইকোনমিতে আর্লি করাপশনগুলো সম্বন্ধে খুব ভালোভাবেই লুপহোলগুলো জানে, এবং তাদের বারবার বক্তব্যতে এই জিনিসটা তারা প্রকাশ করে এসেছে। তো এই হিসাবে আমার যেটা মনে হয় যে তারা তাদের দিক দিয়ে নীতি ঠিক রেখেই এই বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন ভালো করবে, ভালো হবে এবং সাধারণ মানুষের থেকে উপকৃত হবে, এটাই কামনা রইল। সুতরাং আমার চ্যানেলকে অবশ্যই দেখবেন এবং আমার ভিডিওকে লাইক করতে থাকবেন, শেয়ার করতে থাকবেন। থ্যাংক ইউ অল।